এবার আমরা ঝটপট করে ডিএনএ প্রপার্টি গুলো দেখে নেবো একবার। এগুলো নেই এনসিটিতে ডাইরেক্টলি এখানে নেই, আমরা প্রপার্টি গুলো একবার দেখে নেবো। হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। প্রপার্টিজ, দেখো ডিএনএ এর ক্ষেত্রে যদি আমরা প্রপার্টি গুলো বলি, তাহলে প্রথমে তো ডিএনএ এর যেগুলো কমন ফিজিক্যাল স্ট্রাকচারে পেয়েছিলাম সেগুলো সব প্রপার্টিতে থাকে। হ্যাঁ, তার সঙ্গে যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো বলছি। প্রথম বিষয় হলো যে ডিএনএ হলো ইউনিভার্সাল। একমাত্র কিছু ভাইরাস বাদ দিলে বাকি সকলের ক্ষেত্রে তাদের যে জেনেটিক মেটেরিয়াল সেগুলো হলো ডিএনএ। তার মানে জেনেটিক মেটেরিয়াল হিসাবে ডিএনএ সবাই বেছে নিয়েছে, আরএনএ কে নয়। তার কারণও আমাদের জানতে চাওয়া হয় যে কেন আরএনএ কে না। আরএনএ প্রথম এলো, ইভলিউশন যখন হচ্ছে তখন প্রথম আরএনএ এলো পৃথিবীতে, কিন্তু আরএনএ কে তাদের পছন্দ হলো না, ডিএনএ কে কেন বেছে নিল? তার কারণ স্টেবিলিটি। যেহেতু ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড, তার তার বেস গুলো সব একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে, কোনো বেস ফাঁকা পড়ে নাই। আর এই বেস গুলো খুব বেশি পরিমাণে ইউভি রে এক্স রে কে অ্যাবজর্ব করতে পারে, আর তখন এদের স্টেবিলিটি নষ্ট হয়ে যায়। সেই জন্য আরএনএ অনেক বেশি মিউটেশন বা মিউটেটেড হয়ে যায় ডিএনএ থেকে। আর কেউ চায় না যে তার চরিত্রের সকাল বিকালে বদল হয়ে যাক। ঠিক আছে, সবাই তার নিজের চরিত্রকে ধরে রাখতে চায় যে এই চরিত্র ওই চরিত্র নয়। এগুলো হলো ক্যারেক্টারিস্টিক্স, ফিচার কেউ চেঞ্জ করতে চায় না, তাহলে বিভিন্ন বিষয়ে প্রবলেম হয়ে যাবে। আর সেই জন্য সবাই চায় স্টেবিলিটি, আর ডিএনএ সেই স্টেবিলিটি প্রদান করেছে। ডাবল স্ট্যান্ডার্ড হওয়ার জন্য খুব সহজে মিউটেশন হতে পারে না। আর সেই জন্যই কেউ, কিছু ভাইরাস পারেনি, বাকি সকল মানে ইউক্যারিওটিক সেল বা প্রোক্যারিওটিক সেল সবাই, ব্যাকটেরিয়া থেকে আরম্ভ করে মানুষ, সবাই ডিএনএ কেই বেছে নিয়েছে তাদের জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে। কিছু ভাইরাস যখন আরএনএ ভাইরাস আসছে, যত দিন যাচ্ছে যে নতুন নতুন ভাইরাস গুলো আসছে সব দেখবে আরএনএ ভাইরাস। কিছু ইন্ডিকেশন রয়েছে। আরএনএ ভাইরাসের স্টেবিলিটি কম, তার মানে মিউটেশন রেট হাই, তার মানে সকালে বিকালে ভুল পাল্টে ফেলতে পারে। তো আমরা করোনার সময় দেখছিলাম যখন ওষুধ বার করতে করতে সে আবার নতুন একটা ঢেউ চলে আসছে, তাই না? ভ্যাকসিন বার করতে করতে আবার পরের ঢেউ চলে আসছে। তার কারণ কি? মিউটেশন রেট হাই। সুতরাং সেই জন্য তারা মিউটেটেড হয়ে যায়, আর সেই জন্য চরিত্রের বদল ঘটে দেয়। সেই জন্য একটা ওষুধ যখন বার করছে, সে আগের স্টেনটা নষ্ট করার সময় দেখা যাচ্ছে পরের স্টেন চলে এসছে আবার একটা মিউটেশন হয়ে। দেখো নতুন নতুন যে ভাইরাস গুলো আসছে, ম্যাক্সিমাম সব সেই বরফের মধ্যে চাপা পড়ে থাকা দীর্ঘদিনের ভাইরাস, তারা বেরিয়ে আসছে। যারা পৃথিবীর আদিম লগ্নে এসেছিল তারা সব বরফের মধ্যে চাপা পড়ে বসেছিল। কেন? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আর তারপরে সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। আর নতুন নতুন, আমরা প্রায় সপ্তাহে একটা করে ভাইরাসের নতুন নতুন নাম শুনি, যে এই আসছে ও আসছে, এতগুলো চলে এলো ততগুলো চলে এলো। হ্যাঁ, সবাই তার প্রভাব মারাত্মক ভাবে দেখাতে পারে না, কিন্তু এই যে নতুন নতুন ভাইরাস গুলো সব তো চীন তৈরি করে পাঠায়নি। একটাতে একটাতে হয়েছে বলে সবগুলোতে বদনাম দিয়ে তো লাভ নেই। এর মেজর কারণ হলো যে এই যে বিভিন্ন জায়গায় বরফ গলছে, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। সেই সময় আগেকার চাপা পড়ে থাকা প্রথম আরএনএ ভাইরাস যারা সব এসেছিল পৃথিবীতে সেই ইভলিউশন পিরিয়ডে, সেই আরএনএ ভাইরাস গুলো সব বেরিয়ে আসছে। আর সেগুলো আমাদের বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে এগুলো ক্ষতি সাধন করছে। সুতরাং গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে ওই জায়গাতেও একটা ব্যাপক সম্পর্ক রয়েছে। যত গ্লোবাল ওয়ার্মিং বাড়বে, বাকি সব সমস্যার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের নতুন নতুন ভাইরাসের উৎপত্তি হওয়া না, উৎপত্তি তো অনেক আগেই হয়েছিল, ওরা এখন সব বেরিয়ে আসার গল্পগুলো আসবে নতুন নতুন করে। ওকে, যাই হোক, ডিএনএ হলো ইউনিভার্সাল। 2 নম্বর, ডিএনএ এর ক্ষেত্রে নর্মালি ডিএনএ যে পাক খেয়ে রয়েছে, সেটা ডান দিকেই হোক আর বাঁ দিকেই হোক, তাকে বলা হয় ন্যাচুরেশন। তাহলে ডিএনএ এর পাক খেয়ে থাকার বিষয়টাকে হলো ন্যাচুরেশন। এবার আমরা যত জায়গায় আঁকবো ভুলভাল ছবি আঁকবো, ঠিক আছে, কারণ ওই ঠিক ছবি আঁকা বারবার সম্ভব নয় রাফলি। তাহলে ন্যাচুরেশন হলো ডিএনএ পাক খেয়ে থাকা। ডি মানে বাদ যাওয়া। তাহলে ডি ন্যাচুরেশন মানে হলো যখন ডিএনএ, হ্যাঁ, যখন দুটো পাক পরস্পর পরস্পর থেকে খুলে যায় তখন তাকে বলা হয় ডিন্যাচুরেশন। এখন এই পাক খুলে যায় কিভাবে, কেন? সেটা হলো মেল্টিং টেম্পারেচার। তার পরের পয়েন্টে লিখে দিলাম মেল্টিং টেম্পারেচার। যে টেম্পারেচারে ডিএনএ দুটো স্ট্র্যান্ড পরস্পর পরস্পরের থেকে আলাদা হয়ে যায় তাকে বলা হয় তার মেল্টিং টেম্পারেচার। তাহলে এই মেল্টিং টেম্পারেচার সমস্ত ডিএনএ টুকরোর জন্য এক হবে না, আলাদা আলাদা করা হবে। কারণ সবার ক্ষেত্রে এ টি জি সি এই বেস পেয়ারিং সমান নয়, আর সেই জন্য ডবল স্ট্র্যান্ড বা ট্রিপল স্ট্র্যান্ডের সংখ্যা সমান নয়। আর সেই জন্য কখনোই এটা বলা যাবে না
যে কার ক্ষেত্রে মেল্টিং টেম্পারেচার কত। যাই হোক, মেল্টিং টেম্পারেচারের সঙ্গে আরেকটি বিষয় আছে, সেটা হলো মেল্টিং পিএইচ। মেল্টিং পিএইচ তার মানে পিএইচ লেভেল বাড়ালে বাড়ালে হ্যাঁ, টেম্পারেচার বাড়ালে, অবশ্যই কমার একটা অপশন থাকছে, সুতরাং আমরা বলেই রাখতে হবে যে বাড়ালে, এই দুটোর ক্ষেত্রেই বাড়ালে আবারও হাইড্রোজেন বন্ডগুলো ব্রেক করতে পারে, তার ফলে ডিএনএ দুটো স্ট্র্যান্ড পরস্পর পরস্পর থেকে আলাদা হয়ে যায়, তাকেই বলা হয় ডিন্যাচুরেশন। ঠিক আছে, তাহলে যেমন ভাবে আমরা বলতে পারলাম না যে একটা ডিএনএ ফ্র্যাগমেন্টের মেল্টিং টেম্পারেচার কত, ঠিক তেমন ভাবেই আমরা বলতে পারলাম না যে একটা ফ্র্যাগমেন্টের মেল্টিং পিএইচ কত, দুটোই বলা সম্ভব নয়। ওকে, যাই হোক, যাদের জন্য এই সমস্যাটি হয়েছে বা যাদের জন্য ডিন্যাচুরেশন হলো, তাদেরকে যদি এখান থেকে তুলে নেওয়া হয়, তাহলে তারা পুনরায় আবার যুক্ত হয়ে যাবে। তাহলে রি মানে পুনরায়, তাহলে রি ন্যাচুরেশন মানে পাক খাওয়া, তার মানে পুনরায় তারা পাক খেয়ে যাবে। আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন পড়ছিলাম তখন এসএসবি প্রোটিনের কাজ বলছিলাম, যে যদি যে হেলিকেজ যে কাজটা করছে, কেটে দিয়ে দুটো স্ট্র্যান্ডকে পৃথক করে দিয়ে যাচ্ছে, যদি পৃথক করে রাখতেই হয় তাহলে এসএসবি প্রোটিন বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিনকে আগে জুড়ে যেতে হবে, কারণ না হলে ও বেরিয়ে গেলেই আবার এরা জুড়ে যাবে। সুতরাং এখানে কিন্তু এই জুড়ে যাওয়ার ধর্মদের সবসময় আছে, তাই পৃথক করে রাখতে গেলে বিভিন্ন জিনিসকে, সেটা ন্যাচারালি হোক আর্টিফিশিয়ালি হোক, আমাদের বিভিন্ন জিনিসকে মেনটেন করতে হবে। ন্যাচুরেশন বুঝলাম, ডিন্যাচুরেশন বুঝলাম, রিন্যাচুরেশন বুঝলাম, তার সঙ্গে সঙ্গে মেল্টিং টেম্পারেচার বুঝলাম, মেল্টিং পিএইচ বুঝলাম। আর রয়েছে ডিএনএ এর ক্ষেত্রে ওই সেন্ট্রাল ডগমার কনসেপ্টটা রয়েছে। তাহলে ডিএনএ থেকে সর্বদা ডিএনএ তৈরি হয়, তাহলে ডিএনএ এর ক্ষেত্রে ডিএনএ তৈরি হওয়াকে রেপ্লিকেশন বলা হয়, আমরা সবাই জানি, কারণ এগুলো সব ডিটেলসে পড়ে ফেলেছি। ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ, যদিও ডাইরেক্টলি তৈরি হয় না, আমরা করি ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন বলা হয়। এবং এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, যাকে বলা হয় ট্রান্সলেশন। এর মধ্যে প্রোটিন তৈরি হয় যাকে বলা হয়, সরি, ট্রান্সলেশন। ঠিক আছে, এই টোটালটাকে ক্রিক, ওয়াটসন ক্রিকের যে ক্রিক ভদ্রলোক, সেটাকে বললেন সেন্ট্রাল ডগমা। এটা পরীক্ষায় কোশ্চেন আসে, সেন্ট্রাল ডগমা কি, এটাও যেমন কোশ্চেন আসে, তেমন সেন্ট্রাল ডগমার কনসেপ্ট কে দেন সেই কোশ্চেনও আছে, ক্রিকের নাম আছে। ওকে, তবে এটা রিভাইজড ভার্সন এসছে পরে, যখন দেখা যাচ্ছে যে কিছু কিছু জনের ক্ষেত্রে আরএনএ রয়েছে জেনেটিক মেটেরিয়াল, তাদের আরএনএ থেকে ডাইরেক্টলি প্রোটিন তৈরি হয় না, কোনো কোনো জায়গায় হয়, কোনো কোনো জায়গায় হয় না, সেই জন্য নেগেটিভ স্ট্যান্ডার্ড আরএনএ আর পজিটিভ স্ট্যান্ডার্ড আরএনএ বলে দুটি কথা আছে, ক্লাস 11-এ পড়ানো হয়েছিল। যাই হোক, সব ঘেঁটে লাভ নেই এখন, সোজা কথায় যাদের ক্ষেত্রে আরএনএ জেনেটিক মেটেরিয়াল, তারা ডাইরেক্টলি যদি কপি করতে না পারে, প্রোটিন তৈরি করতে না পারে, সেই জন্য আরএনএ থেকে আগে সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করতে হয়। এই সি কিন্তু স্মল এ আছে, সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ, এটা তৈরি করতে গেলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটি উৎসেচক লাগে। ওকে, তো এই যদি এটাকে এর আগে আমি রিভাইজড বসাতে হয়, তাহলে আমাকে এই জিনিসটি দিতে হবে। যদি শুধু পরীক্ষায় আসে সেন্ট্রাল ডগমা বোর্ডের জন্য বলছি, তাহলে আমাদের নর্মাল রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন। আর যদি রিভাইজড সেন্ট্রাল ডগমা কি পরীক্ষায় আসে, তাহলে আমাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের যে বিষয়টা, মানে রিভার্স ট্রান্সক্রিপশন প্রসিডিওরটাও এখানে দেখাতে হবে, তাহলেই আমি রিভাইজড কথাটা লিখতে পারি। ব্যাস, এটাও একটা প্রপার্টির মধ্যে পড়ে। ওকে, নেক্সট রয়েছে ডিএনএ কে আর্টিফিশিয়ালি তৈরি করা যায়, লিখছি না, ডিএনএ কে আর্টিফিশিয়ালি তৈরি করা যায়। হরগোবিন্দ খোরানা তিনি তৈরি করে দেখেছিলেন যে ডিএনএ যে নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইড গুলোকে পরপর সাজালে, যদি নির্দিষ্ট নিউক্লিওটাইড গুলোকে পরপর সাজানো হয়, তাদের নির্দিষ্ট মানে দাঁড়ায়, আর সেই মানে কিন্তু কোনো প্রোটিন তৈরি করতে পারে, মানে বলতে যা বোঝায় আর কি, কোনো প্রোটিন তৈরি করতে সক্ষম। তাহলে আর্টিফিশিয়ালি জিন তৈরি করা সম্ভব। আমরা বায়োটেকনোলজি পড়ার সময় দেখবো, জিন থেরাপি যখন করা হচ্ছে তখন আর্টিফিশিয়ালি ডিএনএ কে তৈরি করা হয়। আমাদের কোনো জিন যদি খারাপ হয়ে যায়, কোনো জিনকে যদি সারাই করতে হয়, তাকে বার করে নিয়ে এসে, অথবা দেহের ভিতরেই সেই জিনকে সারিয়ে তোলা হয়, যেটাকে আমরা জিন থেরাপি বলি। অত্যন্ত মডার্ন একটা কনসেপ্ট এবং অত্যন্ত খরচ সাপেক্ষ আজকের দিনে দাঁড়িয়ে একটি রোগ মানে সারানোর ক্ষেত্রে একটি পদ্ধতি, জিন থেরাপি ইউজ করা হয়। ঠিক আছে, সেখানে আমরা দেখবো যে আর্টিফিশিয়ালি ডিএনএ কে তৈরি করার প্রয়োজনীয়তা আছে। তো এটা একটা পয়েন্ট অবশ্যই। আর রয়েছে হাইপারক্রোমিক শিফট। হাইপারক্রোমিক শিফট এটা কি? এটা হলো যে যদি দেখা যায় যে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, আরএনএও ভাবতে পারো, কোনো অসুবিধা নেই, মানে ডবল স্ট্যান্ডার্ড আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এই দুটোর মধ্যে যদি ইউভি তে ফেলা হয়, তাহলে ডবল স্ট্যান্ডার্ড যে ডিএনএ রয়েছে তার সঙ্গে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এর যে ইউভি রে অ্যাবজর্পশনের রেট, সেটা অনেক বেশি।
একে বলা হয় হাইপারক্রমিক শিফট। মানে এরকম বিষয়টা যে টাইমের সঙ্গে সঙ্গে ধরো ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এর ক্ষেত্রে একটা ইউভি রে অ্যাবজর্পশনের রেট দেওয়া হলো, আর পরে আরেকটা ধরো যেটাকে লাল দিয়ে দেওয়া হচ্ছে সেটা সিঙ্গেল স্ট্র্যান্ডের জন্য। তাহলে এটা সিঙ্গেল স্ট্র্যান্ডের জন্য, আর ব্লুটা হলো ডাবল স্ট্র্যান্ডের জন্য। এটা টাইমের সঙ্গে সঙ্গে ইউভি রে অ্যাবজর্পশনের রেট দেওয়া হলো। তো এখানে দেখা যাচ্ছে যে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ যে পরিমাণে ইউভি রে কে অ্যাবজর্ব করতে পারে, তার থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ অনেক বেশি পরিমাণে ইউভি রে কে অ্যাবজর্ব করতে পারে। আমরা আরএনএ এর ক্ষেত্রে সেটাই বলার চেষ্টা করছিলাম। তো দেখা যাচ্ছে গ্রাফটা উপর দিকে শিফট হচ্ছে। হ্যাঁ, সেই জন্য একে হাইপার হাইপার ক্রমিক শিফট বলা হয়। তার মানে এটাই দাঁড়ালো যে যদি ডিএনএ কে উত্তপ্ত করা হয়, যদি আমরা রোদে ঘুরি, তাহলে রোদে ঘুরলে স্কিন গরম হবে। স্কিন ঘুরলে আমরা মেনটেন করার চেষ্টা করি ঘেমে, যে সেটাকে টেম্পারেচার মেনটেন করা। ধরো জল অ্যাভেলেবেল নেই, খাইনি, সেজন্য সবসময় ঘামতে পারছি না, বা কারোর ক্ষেত্রে সোয়েট গ্ল্যান্ডে প্রবলেম থাকে, সেখানেও ঘামে না তারা। তো সেখানে ধরো স্কিন গরম হচ্ছে, তাহলে সেল গরম হচ্ছে, সেল গরম হলে তার সাইটোপ্লাজম নিউক্লিয়াস গরম হবে, নিউক্লিয়াস গরম হওয়া মানে ডিএনএ গরম হবে, ডিএনএ গরম হলে ডিন্যাচুরেট করতে পারে, ডিন্যাচুরেট করলে তারা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে আসবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড হলে ইউভি রে যদি এসে থাকে তাহলে সেই ইউভি কে অ্যাবজর্ব করতে পারে, তাহলে মিউটেশন হতে পারে, তাহলে স্কিন ক্যান্সার হতে পারে। তাহলে রোদে ঘোরার সঙ্গে স্কিন ক্যান্সারের সম্পর্ক আছে। ঠিক আছে, এবার ইউভি রে কে আসতে পৌঁছাতে হবে একটা নির্দিষ্ট টাইমে। পৃথিবীতে ইউভি রে আসে 2 থেকে 4টে, আমি আগেও বলেছি। হ্যাঁ, এই টাইম পিরিয়ডে ইউভি রে আসে পৃথিবীতে। হ্যাঁ, তো এই টাইমের মধ্যে রোদে ঘোরাঘুরি করলে যদি ওজন ওজন হোল থাকে মাথার উপরে, হ্যাঁ, সেটা তো জানা সম্ভব না নিচে দাঁড়িয়ে, তো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইউভি রে আসতে পারে, সেই রোদে আমাদের স্কিন ক্যান্সার হতে পারে। এগুলো সবই সম্ভাবনা। তবে এখানে প্রপার্টির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ যে পরিমাণে ইউভি রে কে অ্যাবজর্ব করতে পারে তার থেকে বেশি পরিমাণে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ পারে, বা সেটা আরএনএও ভাবতে পারো সিঙ্গেল স্ট্যান্ডার্ড পারে। তো এটাকে, এই যে শিফটিংটা, একে বলা হচ্ছে হাইপারক্রমিক শিফট। এই বিষয়টি কিন্তু এখানে ইম্পর্টেন্ট জিনিস। এই মোটামুটি প্রপার্টিতে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এর পরের যে টপিক রয়েছে সেটা হলো প্যাকেজিং অফ ডিএনএ হেলিক্স। বলবো না কেন, এর আগের চ্যাপ্টারতেও সেই প্যাকেজিং নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, এবং সেল ডিভিশন করানোর সময় ডিএনএ প্যাকেজিং নিয়ে আলোচনা হয়েছে। ওই প্রোফেজের শুরুতে যে প্যাকেজিং হয়, যেখান থেকে নিউক্লিয় প্রোটিন, যেখান থেকে ক্রোমাটিন ফাইবার থেকে ক্রোমোজোম তৈরি হয়। প্রোফেজের শুরুতেই, আর্লি প্রোফেজে যে ক্রোমোজোম তৈরি হয়, সেই ক্রোমোজোম তৈরির যে ঘটনা, সেই ঘটনার কথা বলা হচ্ছে। তাহলে এখানেও কিন্তু ওইটা পড়াবার দরকার নেই, কারণ অলরেডি আমরা এখানে পড়ে এসেছি। হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, এগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, সুতরাং সেগুলো এখানে পড়ানোর দরকার নেই। ঠিক আছে, নেক্সট রয়েছে যে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, তার প্রমাণগুলো। প্রথমে গ্রিপ্তের পরীক্ষা, তারপরে তারপরে অ্যাভেডি ম্যাকলিওন ম্যাককার্টির পরীক্ষা, তারপরে হার্সিজের পরীক্ষা, পরীক্ষাগুলো সব আছে। ঠিক আছে, তো আমরা দেখেন নাকি। দেখো, 1928, মানে অনেক আগেকার ঘটনা। যখন আজকের দিনে আমরা যখন জানি যে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল বলার কি আছে, কিন্তু এটা ভাবতে হবে এটা 2023, আর যে সময়কালটার কথা বলা হচ্ছে সেটা 1928, প্রায় 100 বছর আগে, যখন ডিএনএ আবিষ্কার হয়নি, ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আবিষ্কার হয়নি। ডিএনএ আবিষ্কার হয়নি মানে হলো ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আবিষ্কার হয়নি। তখন মানুষের কাছে অনেক রকম চিন্তা ভাবনা আছে যে একটা জীব যখন সে অপত্য তৈরি করছে, তখন তার হুবহু কপি বানাচ্ছে কেউ, কেউ তার সঙ্গে মিক্সিং ক্যারেক্টার দিয়ে তার ক্যারেক্টারকে দিচ্ছে। তো এই ক্যারেক্টারকে নিয়ে যাচ্ছে কে? জেনেটিক মেটেরিয়াল অবশ্যই, কিন্তু যে নিয়ে যাচ্ছে তাকে তো জেনেটিক মেটেরিয়াল বলবো, ঠিক আছে, কিন্তু নিয়ে যাচ্ছে কে? এটা তখন একটা বড় প্রশ্ন, কারণ সময়কালটা 100 বছর আগে। তখন অপশন কি কি রয়েছে, কি কি হতে পারে? বায়োমলিকুলস সবাই হতে পারে, আজকে জানি বলে আমরা বলছি, কিন্তু তখনকার দিনের ধ্যান ধারণা করলে আমরা বায়োমলিকুলস সবাই হতে পারে। তাহলে প্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, ফ্যাট হতে পারে, নিউক্লিক অ্যাসিড হতে পারে, এনজাইমও হতে পারে, কে জানে কি এনজাইমও হতে পারে, হতে পারতো। তাহলে এগুলো যে সবাই নয়, এখানে যে শুধুই ডিএনএ, তাহলে সেটা পরীক্ষা লাগে, প্রমাণ করতে লাগে। আর সেইখানেই প্রথম সাহস দেখিয়েছিলেন বলতে পারো, যে এখানে প্রমাণ করার ক্ষেত্রে যে তিনি একটি ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনের থ্রু দিয়ে তিনি
ট্রান্সফরমেশন যে ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন, যেমন জানি 3 রকমের ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন আছে: সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা কনজুগেশন, একটা ট্রান্সক্রিপশন, একটা কনজুগেশন, একটা ট্রান্সফরমেশন, আর একটা ট্রান্সডাকশন। ট্রান্সফরমেশনের যে পরীক্ষা সেটা গ্রিপ করেন এবং তারপরেও তার স্টুডেন্ট 3জন করেন। আর ট্রান্সডাকশনের যে পরীক্ষা সেটা হার্সিচেস করেন। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশন যেভাবে হয় তার মাধ্যমে তারা দেখিয়েছিলেন যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, বা দেখাবার চেষ্টা করেছিলেন। প্রথমে গ্রিপ চেষ্টা করেছিলেন, গ্রিপ্টের চেষ্টাটা একবার দেখা যাক কিভাবে করেছিলেন। তিনি ব্যাকটেরিয়াল দুটো স্ট্রেন নিয়েছিলেন, 2R আর 3S। আর ফর রাফ, এস ফর স্মুথ। কোন ব্যাকটেরিয়ার স্ট্রেন? ডিপ্লোকক্কাস নিউমোনিয়াe, যারা ইঁদুরের নিউমোনিয়া রোগ তৈরি করে। আমাদেরও নিউমোনিয়া রোগ ওই তৈরি করে, কারণ ইঁদুরের সঙ্গে আমাদের 80% ম্যাচ করে, আমরা জানি। তাহলে ডিপ্লোকক্কাস নিউমোনিয়াe একটি ব্যাকটেরিয়া যে ইঁদুরের নিউমোনিয়া রোগ তৈরি করে। এখন ইঁদুরকে যদি ডিপ্লোকক্কাস নিউমোনিয়া অ্যাটাক করে, তাহলে ধরে নিলাম ইঁদুরটা মারা যাবে। তার মানে ডিপ্লোকক্কাস নিউমোনিয়াe বাঁচলে ইঁদুর মরবে। আর উল্টো জিনিস হতে পারে যে ইঁদুর তো হাত গুটিয়ে বসে থাকবে না, যখন ডিপ্লোকক্কাস নিউমোনিয়া ঢুকবে তার দেহে, তাহলে ইঁদুরের ইমিউনো সিস্টেমও তাকে মারার চেষ্টা করবে। তার মানে এটাও হতে পারে যে ইঁদুরের ডিফেন্স মেকানিজম ডিপ্লোকক্কাস নিউমোনিয়াকে মেরে দিল, আর ইঁদুরটা বেঁচে থাকবে আর ডিপ্লোকক্কাস নিউমোনিয়া মরে যাবে। এটা হতে পারে। তাহলে যুদ্ধে যে কেউ একজন জিতবে, একজন হারবে, এটাই হলো ঘটনা। গ্রিপ যে পরীক্ষাটা করছেন সেই পরীক্ষাটার নাম কি? ট্রান্সফরমেশন, না? ট্রান্সফরমেশন। এবার আমাকে প্রথমে জানতে হবে যে ট্রান্সফরমেশন এই বিষয়টি কি, এই রিপ্রোডাকশনের প্যাটার্নটা কি। সেটা না জানলে তো জানা বেকার, মানে ওটা বোঝাই যাবে না। সেটা হলো এরকম যে ধরো কোনো লিভিং ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটার কোনো একটা জিন ধরো নেই, সাপোজ কোনো একটা জিন নেই, আর সেই রকম কোনো জিন বাইরে পড়ে আছে। এটা একটা কন্টেনারের মধ্যে দেখাচ্ছি, বাইরে পরিবেশে হতে পারে। যদি ব্যাকটেরিয়াটা মনে হয় যে এই জিনটা নেই, আমার আমার দরকার আছে, তাহলে সে এখান থেকে হাতিয়ে নিতে পারে, চুরি করতে পারে, নিয়ে নিতে পারে। এখান থেকে যখন জিনটা প্রবেশ করাবে ব্যাকটেরিয়া নিজের ইচ্ছা মতো, কিন্তু আমি যদি প্রবেশ করাতে যাই তখন কিন্তু ব্যাকটেরিয়া নেবে না। তাকে কম্প্যাটেবল করতে হয়, তাকে তার উপযোগী করতে হয়। সেটা আমরা একটা বায়োটেকনোলজিতে পড়বো। আমরা বিভিন্ন জায়গায় ব্যাকটেরিয়াকে অ্যাজ এ ভেক্টর ইউজ করতে চাই, জিন ক্যারি করার ক্ষেত্রে ইউজ করতে চাই। তখন একটা ব্যাকটেরিয়াকে দিলাম, আর গিফটের পরীক্ষা বা তার আগে ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখেছি যে বাইরে কোনো কিছু পড়ে থাকলে ব্যাকটেরিয়া নিয়ে নেয়। তো নিয়ে নেয় বললেই নিয়ে নেবে না, আরম করে ব্যাকটেরিয়া নিজের ইচ্ছা হলে নিতে পারে যখন তখন। কিন্তু আমার যদি মনে হয় যে কোনো জিনকে ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকাবো, তখন কিন্তু আমি পারবো না, তখন ব্যাকটেরিয়া নেবে না। তখন তার জন্য তাকে কম্প্যাটেবল করতে হয়, যাকে সেটা পরে বলা হবে। এখন আমি এটা ধরলাম যে কোনো একটি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এমন জিন যে ব্যাকটেরিয়াটা নেই, সেটা যদি বাইরে পড়ে থাকে, এমন সুযোগ আছে, তাহলে সে ওটাকে নিজের করে নিতে পারে। তাহলে জেনেটিক রিকম্বিনেশন হবে যখন নতুন একটা জিনকে ভেতরে নেবে, তখন তার জেনেটিক রিকম্বিনেশন হবে। এটাই তো ব্যাকটেরিয়ার মতো জীবের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন। কারণ ওখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে কনজুগেশনই একমাত্র দুজন পাশাপাশি আসে এবং সেখানে কনজুগেশন টিউব তৈরি করে এবং এক্সচেঞ্জের ব্যাপার আছে। নাহলে ট্রান্সফরমেশন আর ট্রান্সফ্যাকশনের ক্ষেত্রে সেই বিষয়গুলি আসে না, দুটো ব্যাকটেরিয়াকে পাশাপাশি আসা হ্যান ত্যান কিছুই হয় না। আর এখানে মেল ফিমেল তো ডিনোটই করা যায় না, প্লাস মাইনাস দিয়ে ডিনোট করতে হয়। তার মানে এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে হলো জেনেটিক রিকম্বিনেশন। তাহলে একটা জিন যখন ভেতরে প্রবেশ করিয়ে নিল, সেটাকে জেনেটিক রিকম্বিনেশনই বলা হবে, অবশ্যই সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর এখানে ট্রান্সফরমেশন না বুঝলে আমি ট্রান্সফরমেশনের পরীক্ষা বুঝবো কি করে? তাহলে ওটা আগে জানা দরকার। হলো, এবার এখানে কি হয়েছে, 2R কি ব্যাপার? সেটা হলো ধরো একটা ব্যাকটেরিয়া ডিপ্লোকক্কাস, এমনিতেই বলা আছে কক্কাস মানে গোল, একটা গোল ব্যাকটেরিয়া আনলাম। এখানে রাফ, আর এখানে সেরকম একটি ব্যাকটেরিয়া আনলাম, দিয়ে ওপরে একটা কোটিং দিলাম, মানে ক্যাপসুল তৈরির উপাদান দিলাম। তাহলে এটা স্মুথ হয়ে গেল। তাহলে উপরে এটা এবড়ো খেবড়ো করে রাখলাম, রাফ, আর এখানে একটা ওপরে একটা আবরণ দিয়ে দিলাম মানে ক্যাপসুল। তাহলে এটা স্মুথ হয়ে গেল। তো 2 আর 3 হলো নাম্বারিং তার পরীক্ষার ক্ষেত্রে। তাহলে আর ফর রাফ আর এস ফর স্মুথ। যেটা রাফ যেটা রাফ তার প্রোটেকশন নাই, তাহলে সে নিশ্চয়ই ইঁদুরের ক্ষেত্রে অ্যাভিরুলেন্ট মানে সংক্রমণাত্মক নয়। আর যার প্রোটেকশন আছে সে নিশ্চয়ই ইঁদুরের ক্ষেত্রে ভিরুলেন্ট মানে সংক্রমণাত্মক।
মানে ইঁদুরের দেহে প্রবেশ করলে এ কিছু করতে পারবে না, আর এ অনেক কিছু করতে পারবে, মেরেও ফেলতে পারে। তাহলে যেহেতু এর ক্যাপসুল নাই, তাহলে এই দুটোর মধ্যে অভাব কি আছে? 2R এর অভাব আছে, ক্যাপসুল তৈরির জিন নাই। গোদা বাংলায় 2R এর কাছে ক্যাপসুল তৈরির জিন নাই, আর 3R এর কাছে, সরি 3S এর কাছে ক্যাপসুল তৈরির জিন আছে। এটুকুই পার্থক্য। তার মানে সেকেন্ড টাইপ যেটা রয়েছে, সেটা ইঁদুরের দেহে প্রবেশ করলে ইঁদুর মরে যাবে আমরা ধরে নিতে পারি। আর যদি 2R প্রবেশ করে তাহলে ইঁদুরের কিছু হবে না, ঠিক আছে, কারণ ও নিজেই মরে যাবে, যেহেতু প্রোটেকশন নাই। ওকে, তাহলে গ্রিপ্ট এরমই করেছিলেন পরীক্ষাটা কি, সেটা প্রথমে 2R কে তিনি ইঁদুরের দেহে ইনজেক্ট করেছিলেন। দেখা গেল ইঁদুরটি বেঁচে আছে। এরপর তিনি 3S কে প্রবেশ করালেন, দেখা গেল ইঁদুরটি মারা গেল। এরপর 3S কে গরম করলেন, গরম করে ঠান্ডা করলেন, ঠান্ডা করার পর ইঁদুরের দেহে প্রবেশ করালেন, দেখলেন ইঁদুরটি বেঁচে আছে। এরপর 3S কে একইভাবে আগের মতো গরম করে ঠান্ডা করলেন, দি লিভিং 2R এর সঙ্গে আগে যোগ করলেন টেস্ট টিউবে, তারপরে সেই মিক্সচারকে নিয়ে প্রবেশ করালেন ইঁদুরের দেহে, দেখা গেল ইঁদুরটি আবারও মারা গেল। তাহলে ইঁদুরটার এখানে কি কখন কি হলো দেখো, 2R কে যখন প্রবেশ করা হচ্ছে, এটা তো পরীক্ষা, তার পর্যবেক্ষণ, তাহলে সিদ্ধান্ত তার পরে আসতে হয়। আমরা জানি বলে আগে আগে এগিয়ে গিয়ে ভাবতে পারি না বিষয়টাকে। তাহলে 2R কে যখন প্রবেশ করানো হচ্ছে, তখন ইঁদুরটি বেঁচে আছে। তার মানে এটা ধরতেই পারি আমরা যে ব্যাকসাইডে মারা গেছে। বলেছি যুদ্ধে যে কোনো একজন জিতবে, তাহলে এই দুটো বেঁচে আছে মানে নিশ্চয়ই ব্যাকটেরিয়াটা মারা গেছে। আর ব্যাকটেরিয়াটা মারা যাওয়ার কারণ দ্বিতীয় পরীক্ষা থেকে একটা প্রমাণ হয়, যে যখন 3S কে প্রবেশ করাচ্ছি তখন কিন্তু ইঁদুরটি মারা গেছে, এবং ইঁদুরের যদি আমি রক্ত টেস্ট করি, সেখানে যে প্লাজমা পাচ্ছি, সেই প্লাজমাতে দেখা যাচ্ছে যে সেখানে ব্যাকটেরিয়াকে জীবিত অবস্থায় পাওয়া যাচ্ছে, এবং তার যে আরবিসি তা মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। তার মানে এটাই প্রমাণ হয় যে 3S এখানে ইঁদুরের ডব্লিউবিসি গুলোকে নষ্ট করতে সক্ষম হয়েছে, যারা ইমিউনিটি প্রদান করতো, আর সেই জন্য ইঁদুরটি মারা গেছে। তাহলে প্রথম দুটো পরীক্ষাতে কি প্রমাণ হয়ে যায় যে এখানে একজন মারতে পারছে, মারতে না পারার একটি কারণ আছে, সেই কারণটা কেউ না কেউ বহন করছে, আর সেটা অবশ্যই জেনেটিক ম্যাটেরিয়াল। এবার কি সেটা, সেটা এখন প্রমাণ হচ্ছে না, কিন্তু এটা তো প্রমাণ হচ্ছে যে কিছু একটা থাকা না থাকা এর এই পার্থক্যটা তৈরি করেছে। নেক্সট পরীক্ষা 3S কে হিট দিচ্ছেন, গরম করছেন, তার গরম করলে আমরা ভাবতেই পারি এই ব্যাকটেরিয়া ধরে মরে গেল, মরে গেলে তার জিনিসপত্র মানে জেনেটিক মেটেরিয়াল সব এরকম ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আমরা ধরে নিলাম যে সব পড়ে রয়েছে। তাহলে সেখানেও যখন হিট দিয়ে তাকে ঠান্ডা করে প্রবেশ করানো হচ্ছে, তখন ইঁদুরটি বেঁচে আছে। তার মানে দাঁড়ালো যে ইঁদুরটিকে, ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে ঢোকালে তার দেহে ইঁদুরের কিছু হচ্ছে না। কিন্তু পরের পরীক্ষাটা, সেই মেরে ফেলা ব্যাকটেরিয়াকে যখন লিভিং 2R এর সঙ্গে, যে মারতে পারে না এমন কারোর সঙ্গে যোগ করে তারপরে ঢোকানো হচ্ছে, তারপরে কিন্তু ইঁদুরটা মরে যাচ্ছে। তার মানে এটা প্রমাণ হচ্ছে যে যে কোনো ভাবেই হোক 2R 3S এ কনভার্ট হয়েছে, 3S এ কনভার্ট হয়েছে, মানে ট্রান্সফর্ম হয়েছে। সেই জন্যই পরীক্ষার নাম ট্রান্সফরমেশন। আর অবশ্যই এটা ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, এটি সেক্সুয়াল রিপ্রোডাকশন প্যাটার্ন। কে এটা করলো এটা তার মনে হলেও তিনি কিন্তু বলতে পারলেন না, কারণ বলাতেও কিছু এসে যায় না, সায়েন্সে বলাতে কিছু এসে যায় না, প্রমাণ করতে হবে। তিনি প্রমাণ করতে পারলেন না, কিন্তু বললেন যে কিছু একটা যাচ্ছে, সেই জন্য তিনি নাম দিলেন তার ট্রান্সফর্মিং এলিমেন্ট, ট্রান্সফর্মিং এলিমেন্ট। ওকে, তাহলে যে কোনো ভাবেই হোক 2R 3S এর ট্রান্সফার হয়েছে, এবং সেই জন্য সেই 3S, মানে যে 2R ছিল সেই 3S সে এখন মারতে পারছে এদেরকে। এই দিয়ে তার পরীক্ষা শেষ হয়ে গেল, কারণ তিনি প্রমাণ করতে পারলেন না যে যে গেছে সে ডিএনএ। 1928, এরপরে 1944 অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্টি, এরই তিনজন স্টুডেন্ট, গ্রিফটের তিনজন স্টুডেন্ট, তারা এই স্যারের পরীক্ষাটাই কন্টিনিউ করলেন, দিয়ে প্রমাণ করলেন যে এখানে ডিএনএ গেছে। কিভাবে সেটা ছিল এরকম, এই পরীক্ষাটাই কন্টিনিউশন। ফলে 3S প্লাস হিট যেমন ছিল, প্লাস লিভিং 2R প্লাস ডিএনএচ, তিনটে উৎসেচক ব্যবহার করে তারা প্রমাণ করেছিলেন ডিএনএচ। একটা ছিল 3S উইথ হিট সঙ্গে লিভিং 2R,
সঙ্গে আরএনএজ, যারা আরএনএ কে ড্যামেজ করতে পারে। আর একটা একই বিষয়, 3s উইথ হিট, তার সঙ্গে লিভিং টুয়ার, তার সঙ্গে প্রোটিয়েজ, যারা প্রোটিনকে ড্যামেজ করে। দেখো তারা এই সিদ্ধান্তে পৌঁছে গেছিলেন যে হয় ডিএনএ, না হয় আরএনএ, না হয় প্রোটিন, এর বাইরে কেউ নয়। এর বাইরে কেউ নয়, মানে এর বাইরে ফ্যাট নয়, এর বাইরে কার্বোহাইড্রেট নয়, এনজাইম নয়, বা অন্য কোনো ভিটামিনস বা এরা নয়। কারণ সেটা সেই টাইমে তো ভাবতে হবে আমাকে যে অন্য কিছু হতে পারে। কিন্তু তারা প্রথমেই তিনজনকে বেছে নিয়েছেন, এই তিনজনের মধ্যে কেউ একজন হবে। এবার কি দেখা যাচ্ছে, যখন ডিএনএ প্রয়োগ করলেন, আগের পরীক্ষাটা কি হয়েছিল আমাকে মনে রাখতে হবে। গ্রিপ্টের পরীক্ষার শেষ জিনিসটা মনে রাখতে হবে যে ইঁদুরটি মারা গেছিল। যখন ডিএনএ প্রয়োগ করা হলো, দেখা গেল ইঁদুরটি ইঁদুরটি মরে যাবে না বেঁচে থাকবে? বাবা, মরা বাঁচা দুটোই বলছো যে বেঁচে থাকবে, ঠিক আছে, মরে যাবে। আচ্ছা চলো, তাহলে বাঁচবে বা মরবে কি জানি কি, আগে দেখা যাক। আরএনএ যে ক্ষেত্রে তাহলে তো দুটোতেই সবই তো লেগে রাখতে হবে এরকম করে। আচ্ছা, ফার্স্ট একটা মরে যাবে, পর দুটো বেঁচে থাকবে। ফার্স্ট এরটাই বেঁচে যাবে, বেঁচে থাকবে, পরের দুটো মরে যাবে, তাই তো? তাহলে কিরকম বিষয় হলো, সেটা হলো যে এটা যদি ব্যাকটেরিয়া হয়, সাপোজ এটা যদি ব্যাকটেরিয়া হয়, আর পাশে ধরো ক্যাপসুল তৈরির জন্য ধরো ডিএনএ দায়ী, এটা ডিএনএ, ধরো এগুলো আরএনএ, আর আরএনএ হতে পারে, অথবা প্রোটিন হতে পারে, সাপোজ আমরা ধরলাম। তাহলে যে কেউ, এটা 2R যদি হয়, তাহলে যে কেউ একজন প্রবেশ করার জন্য, যে কেউ একজন প্রবেশ করার জন্য 2R 3s এ কনভার্ট হবে। 2R 3s এ কনভার্ট হয়েছে। এখন প্রশ্ন হলো, এ ঢুকেছে, এ ঢুকেছে, না এ ঢুকেছে, কে? তা সেই হবে জেনেটিক মেটেরিয়াল। এখন দেখো যখন ডিএনএ দেওয়া হচ্ছে, তখন ডিএনএ গুলো নষ্ট হয়ে যাবে। তাহলে ঢোকার অপশন দুজনের রয়েছে, আরএনএ কিংবা প্রোটিন। তাহলে আরএনএ কিংবা প্রোটিন ঢুকেও দেখা যাচ্ছে ইঁদুরকে 3s এ কনভার্ট করতে পারছে না। তার কারণ পর্যবেক্ষণ দেখাচ্ছে যে ইঁদুরটি মারা গেছে। তাহলে মারা গেছে এই জন্যই যে সে 3s এ কনভার্ট হতে পারেনি, তাহলে 2R 2Rই রয়ে গেছে। তাহলে 2R 2Rই রয়ে গেছে, কারণ আরএনএ আরএনএ কে ড্যামেজ করে। তাহলে আরএনএ কে যখন ড্যামেজ করলো, তখন তখন আর, সরি এখানে ডিএনএ কে নষ্ট করে দিয়েছি নাকি? ও, এটা দ্বিতীয়টাই চলে এসেছে। আচ্ছা, ডিএনএ কে যখন ড্যামেজ করলো, দেখা গেল ইঁদুরটি বেঁচে আছে। তার কারণ এটাই যে, তাহলে বেঁচে থাকার অর্থ কি, 2R এখনো 2Rই আছে, 2R এখনো 2Rই আছে। কারণ 2R আছে বলেই তো, 2R আছে বলেই তো, 2R আছে বলেই তো, 2R আছে বলেই তো ইঁদুর বেঁচে আছে, তো ইঁদুর তো বেঁচেই আছে। তাহলে ইঁদুর বেঁচে থাকার অর্থ এটাই দাঁড়ায় যে 2R এখনো 2Rই আছে। তাহলে এখানে যে ডিএনএ, সেই ডিএনএ নষ্ট করার জন্য 2R 2Rই রয়ে গেল, ইঁদুর বেঁচে রইলো, মানে ব্যাকটেরিয়া মরে গেল, তার মানে ট্রান্সফর্ম করেনি। তাহলে এটা তো প্রথমেই প্রমাণ হয়ে গেল যে ডিএনএ ট্রান্সফার করতো। এখন বাকি দুটো দিয়েও দেখা হলো, বা আগে পরে যাই বলো না কেন, তাহলে আরএনএ কে যখন নষ্ট করে দেওয়া হলো, তখন দেখা গেল 2R 3s এ কনভার্ট হচ্ছে, আর হচ্ছে তার প্রমাণ এখানে আসছে যে ইঁদুরটি মরে যাচ্ছে। আর তৃতীয়টাতে তাই আসছে, ইঁদুরটি মরে যাচ্ছে। তার মানে ডিএনএ বা আরএনএ এখানে জেনেটিক মেটেরিয়ালকে ক্যারি করছে না, ক্যারি করছে ডিএনএ। মানে প্রোটিন বা আরএনএ এখানে ক্যারি করছে না, ক্যারি করছে ডিএনএ। সেজন্য ডিএনএ কে নষ্ট করার জন্য 2R 3s এ কনভার্ট হচ্ছে না। সেখান থেকে প্রমাণ হয়ে গেল যে এই ট্রান্সফর্মিং এলিমেন্ট যেটা তার স্যার বলেছিলেন, সেটা অবভিয়াসলি ডিএনএ ছাড়া আর কিছু না। তো তারা প্রমাণ করে দিলেন যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল। বোঝা গেল? এটা গ্রিপ্টের পরীক্ষার কন্টিনিউয়েশন, অ্যাভেরি ম্যাগলিয়ন ম্যাককার্টির দ্বারা। ওকে,